আপনাকে যদি বলি যে আপনাদের পাড়ায় ১০০ জন লোকের উপরে আপনি একটু সার্ভে করুন, যে প্রতি ১০০ জনের ভিতরে কতজনার ডায়াবেটিস বা বহুমূত্র রোগটা রয়েছে। আমার মনে হয় এই সংখ্যাটা প্রতি শততে বা প্রতি শতাংশে অনেকটাই বেশি। মানে প্রতি ১০০ জনের ভিতরে এই সংখ্যাটা অনেকটাই বেশি পাবেন। আমার এই কথা বলার কারণ এবং উদ্দেশ্য হচ্ছে যে ডায়াবেটিসটা এখন প্রায় আমাদের মানে প্রত্যেক ঘরে ঘরে আক্রমণ করে বসেছে এবং প্রায় প্রত্যেক ঘরে ঘরে জায়গা করে নিয়েছে, এবং এটা একটা নিঃশব্দ মহামারীর মতো ছড়িয়ে পড়ছে চারদিকে। প্রত্যেক বাড়িতে, প্রত্যেক পরিবারে, প্রত্যেক ঘরে একটা নিঃশব্দ মহামারীর মতো এই ডায়াবেটিসটা ছড়িয়ে পড়ছে, এবং ডায়াবেটিসটা একটা নিঃশব্দ ঘাতক। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস কি, কেন, কিভাবে হয়, ডায়াবেটিসের প্রকারভেদ, এবং ডায়াবেটিসের থেকে পরিত্রাণ পাওয়ার হোমিওপ্যাথি ওষুধ তো অবশ্যই থাকবে। তৎসঙ্গে থাকবে যে ডায়াবেটিস হলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার কি পরিবর্তন আনতে হবে, বা আমরা কীভাবে ওষুধ খাবো, বা আমাদের করণীয় কী। তো বন্ধুরা, হোমিও কথা চ্যানেলে আজকে ডায়াবেটিস বা বহুমূত্র রোগটি নিয়ে আলোচনায় বরাবরের মতো আপনাদের সঙ্গে আমি রয়েছি, হোমিও প্র্যাকটিশনার রজত বিশ্বাস। আজকে হোমিও কথা চ্যানেলে পুরো সময়টা জুড়েই ডায়াবেটিস নিয়ে বিভিন্ন তথ্য আমি উপস্থাপন করব, এবং তৎসঙ্গে কি ওষুধ খেয়ে আমরা সুস্থ হতে পারি বা ডায়াবেটিসটাকে আমরা দূরে সরিয়ে রাখতে পারি, এটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন। প্রথমে আসুন একটু জানার চেষ্টা করি ডায়াবেটিসটা কি। বন্ধুরা, আমাদের শরীরে প্যানক্রিয়াস নামে একটা অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, যেখান থেকে ইনসুলিন নামে এক ধরনের হরমোন ক্ষরণ হয়। এই ইনসুলিনের কাজ হচ্ছে, মানে প্যানক্রিয়াসের কাজ হচ্ছে ইনসুলিন উৎপাদন করা, আর ইনসুলিনের কাজ হচ্ছে যে আমরা খাদ্য হিসেবে যে খাবার গ্রহণ করি তার ভিতর যে শর্করা জাতীয় খাদ্যটা, এটা কনভার্টেড হয়ে যায় চিনিতে। চিনি অর্থাৎ মানে সুগার অথবা গ্লুকোজ পর্যায়ে রূপান্তরিত হয়ে যায়, সুগারে রূপান্তরিত হয়ে যায়। এই সুগারটাকে যখন ইনসুলিন, এই যে ইনসুলিন যে হরমোনটা বা ইনসুলিন যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে ইনসুলিন রসটা আসছে, এটার কাজ হচ্ছে আমাদের এই শর্করা জাতীয় খাদ্যকে অর্থাৎ গ্লুকোজটাকে বা এই চিনিটাকে প্রতিটি কোষে কোষে পৌঁছে দিয়ে, সেখানে আমাদের কোষ কিন্তু আমাদের শরীরের রান্নাঘর, তো ওখানে গিয়ে এই শক্তিটা মানে এই যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারটা বা চিনিটা, এটা কোষে গিয়ে শক্তি উৎপাদন করে। এই শক্তিটার থেকেই আমরা শক্তি পাই, যে শক্তিটাকে আমরা ক্যালোরি হিসাবে পরিমাপ করি আমাদের দৈনন্দিন কাজকর্ম করতে, এবং আমাদের শরীরের এনার্জি মানে মূল উৎস হচ্ছে আমাদের এই কোষের মাইটোকন্ড্রিয়া, এবং সেখানে কিন্তু এই শর্করা জাতীয় খাবার বার্ন হওয়ার পরে বা এই শর্করা জাতীয় খাবার শোষণ হওয়ার পরেই আমাদের এই এনার্জিটা বা শক্তিটা আমরা পাই, যেটা করে ইনসুলিন নামের এই উৎসেচকটা বা ইনসুলিন নামের এই হরমোনটা। কিন্তু যদি আমাদের প্যানক্রিয়াসের অবস্থানটা হচ্ছে আপনার লিভারের একদম নিচে পাকস্থলী থেকে একটু উপরে, কিডনি থেকে মানে কিডনি, পাকস্থলী এবং লিভারের ঠিক মাঝামাঝি জায়গায় বলা যায়, অর্থাৎ লিভার থেকে একটু নিচে থাকে এই প্যানক্রিয়াসটা। তো এই প্যানক্রিয়াসের থেকে যদি আমাদের যে পরিমাণ ইনসুলিনের দরকার, অর্থাৎ যেটা আমাদের শরীরের এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারটাকে বা গ্লুকোজটাকে শক্তিতে রূপান্তরিত করবে কোষে পৌঁছে গিয়ে নিয়ে গিয়ে, সেই পরিমাণের যদি প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি না হয়, তাহলে কি হয়, তৈরি না হয় বা তৈরি হতে বাধা দেয়, তাহলে কি হবে, আমাদের রক্তের ভিতরেই সেই গ্লুকোজ বা চিনিটা বা এই শর্করাটা আমাদের রক্তে থেকে যায়।
সে আর কোষে যেতে পারে না। ফলশ্রুতিতে কী হয়, আমাদের কোষ থেকে আমরা শক্তি উৎপাদন করতে পারছি না, আমরা দুর্বল হয়ে পড়ি এক। দ্বিতীয়ত হচ্ছে এই রক্তে আমাদের শর্করার আধিক্য বা গ্লুকোজের আধিক্য, এটা পরবর্তীতে চোখ, কিডনি, লিভার, হৃদযন্ত্র এবং শরীরের আরও মস্তিষ্কে এসব জায়গায় গিয়ে আমাদের এই অঙ্গগুলোকে ক্ষতি করে। বিশেষ করে চোখের রেটিনার উপর প্রথমে করে, এরপরে কিডনিতে, এরপরে লিভার, এরকম আস্তে আস্তে এই চিনিগুলো গিয়ে বা এই শর্করাগুলো গিয়ে ক্ষতি করে। রক্তনালী প্রবাহ, যেটা মানে রক্ত প্রবাহ নালী যেগুলো থাকে সেগুলোকে ব্লক করে দেয়, এরকম নানান ধরনের অঘটন ঘটায়। সুতরাং এখানে ডায়াবেটিস যেটা আমরা বলি যে ইনসুলিনের ঘাটতি, সেই ঘাটতিটা আমাদের কিন্তু আস্তে 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 করে আমরা মানে টের পাচ্ছি না, শরীরের ভিতর থেকে আমাদেরকে খুব দুর্বল করে দিচ্ছে এবং আমাদের শরীরটাকে একেবারে মানে জরাজীর্ণ করে, ক্ষতি করে, বিভিন্ন অর্গান মানে মাল্টি অর্গান ড্যামেজ করে দিয়ে আমাদেরকে একটা বিপদ এবং ঝুঁকির সম্মুখে ফেলে দেয়। তো বন্ধু, এটাই হচ্ছে ডায়াবেটিস, অর্থাৎ প্যানক্রিয়াস থেকে ইনসুলিনের উৎপাদন কম হলে সেটা আমাদের কোষে গ্লুকোজ পাঠাতে পারে না, এবং সেই গ্লুকোজ না পাঠানোর কারণে রক্ত গ্লুকোজ থেকে যায়, সেই রক্ত গ্লুকোজগুলো বিভিন্ন অর্গানে গিয়ে সেটাকে ক্ষতি করে। এটাই হচ্ছে বন্ধুরা ডায়াবেটিস। এবার আসুন, ডায়াবেটিস কয় প্রকারে হয়। সাধারণত 4 প্রকারের ডায়াবেটিস দেখা যায়। টাইপ 1, এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, মানে যারা পরিণত বয়স্ক না বা পূর্ণবয়স্ক না, বাচ্চাদের ক্ষেত্রে যদি এই সমস্যাটা দেখা যায় সেটাকে টাইপ 1 বলে। আর পৃথিবীতে সবথেকে বেশি যে ডায়াবেটিসটা টাইপটা আমরা দেখি বা সচরাচর আমরা যেটা নিয়ে আলোচনা করি বা সচরাচর যেটা নিয়ে আমরা চর্চা করি, সেটা হচ্ছে টাইপ 2, এবং এটার পরিমাণ খুবই বেশি, এটাই সবথেকে বেশি। আরেকটা আছে টাইপ 3, টাইপ 1, টাইপ 2, এরপরে টাইপ 3, যেটা এই টাইপটা সাধারণত গর্ভকালীন মানে অন্য সময় ডায়াবেটিস নয়, দেখা যাচ্ছে গর্ভকালীন তার ডায়াবেটিসটা আসলো, এটা হচ্ছে টাইপ 3। আরেকটা আছে, আমরা যে বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করি, যেমন আমাদের চর্মরোগের জন্য ওষুধ গ্রহণ করি, আমরা যদি কোনো স্টেরয়েড হরমোন জাতীয় মানে ওষুধ গ্রহণ করি দীর্ঘদিন যাবৎ এবং অপরিমিতভাবে, এবং কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া বা কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া। এছাড়া আছে অনেকে মোটা হওয়ার জন্য কিছু ওষুধ গ্রহণ করেন, খুবই ক্ষতিকারক বন্ধুরা। এই যে ওষুধগুলো কথা বললাম, এই ওষুধগুলো যদি আমরা অপরিমিতভাবে এবং যথেচ্ছ ব্যবহার করি, এখান থেকেও আমাদের ডায়াবেটিস আসতে পারে। এছাড়া রয়েছে বংশগত একটা কারণ, অর্থাৎ পূর্বপুরুষ থেকে পরবর্তী পুরুষে এই রোগটা প্রবাহিত হয়, এভাবে আসতে পারে। তো এই গেল 4 প্রকারের ডায়াবেটিস। এবার আমরা একটু দেখি যে এছাড়া আর কাদের ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা বেশি থাকে। যারা পরিশ্রম ছাড়া যে কাজগুলো সেগুলো বেশি করেন, অর্থাৎ মানে অলসভাবে যাদের দিন কাটে বা বসে যাদের কাজ করতে হয়, তাদের ডায়াবেটিস হওয়ার একটা প্রবণতা থাকে। যাদের ওজন জন্মগতভাবেই বেশি, যারা খুব বেশি পরিমাণে শর্করা জাতীয় খাবার খান, তাদের ডায়াবেটিসের একটা প্রবণতা থাকে। বংশগত কারণে একটা ডায়াবেটিস মানে সবথেকে বেশি হয় বংশগত কারণেই আমরা ধরি, কিন্তু বংশগত কারণ ছাড়াও আরও যে কারণগুলো বললাম, যাদের ঘুম কম হয়, যারা প্রচণ্ড দীর্ঘদিন যাবৎ কোনো দুশ্চিন্তা বা মানসিক চিন্তার ভিতর রয়েছেন, তাদেরও ডায়াবেটিস হওয়ার একটা প্রবণতা থেকে যায়। আচ্ছা বন্ধুরা, ডায়াবেটিস হলে ওষুধ তো রয়েছেই, তাছাড়া এমনি আমাদের কী করণীয়? আমরা অনেকেই জানি ডায়াবেটিস হলে আমাদের 3টে ডি মেনে চললে আমরা ডায়াবেটিসটাকে অনেকাংশে দূরে রাখতে পারি। 3টে ডি কি? ফার্স্ট ডি, ডায়েট। খাবারটাকে আপনার কন্ট্রোল করতে হবে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার একদম কমিয়ে দিতে হবে, যতটা পরিমাণ মিষ্টি জাতীয় কার্বোহাইড্রেট মানে টোটাল কার্বোহাইড্রেট জাতীয় ভাত, মিষ্টি জাতীয় খাবার, মানে যে খাবারে যেগুলো মানে কার্বোহাইড্রেটের উৎস, সেই খাবারগুলো কমিয়ে আপনার অন্য খাবার বেশি খেতে হবে। সবজি জাতীয় খাবারের ভিতরে কার্বোহাইড্রেট কম থাকে, সেটা বেশি খেতে হবে। আর আপনার এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খেয়ে অন্য যে খাবারগুলো আছে, ভিটামিন বা অন্য সবজি, এগুলো বেশি খেতে হবে। এটা গেল ডি ফর ডায়েট।
অর্থাৎ খাবার দাবারটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। দ্বিতীয় ডি হচ্ছে ডিউটি। এই ডিউটিটা অর্থে শারীরিক পরিশ্রম, অর্থাৎ মানে সকালে এবং বিকালে, পারলে সকালে এবং বিকালে দুবেলা ঘাম ঝরানো। আপনার ডিউটি হচ্ছে ঘাম ঝরানো, হাঁটা, অর্থাৎ হাঁটতে হবে। হাঁটার পরে যেন আপনার শরীর দিয়ে প্রচুর ঘাম ঝরে, অর্থাৎ আপনার ক্যালোরিগুলোকে বার্ন করে দিতে হবে। এই একটা গেল দ্বিতীয় ডি। আর থার্ড ডিটা হচ্ছে ড্রাগ। ড্রাগ অর্থে এই হচ্ছে ওষুধ আপনার গ্রহণ করতেই হবে। ডায়াবেটিস হলে আপনার একেবারে নির্মূল হয়ে যাবে এরকম নিশ্চয়তা কোনো বিশেষজ্ঞ বা কোনো ডাক্তারবাবু দেবেন না। তবে আপনার কিন্তু এটা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, খুব রেয়ার, খুব কম সংখ্যক, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এটা কাজ করে। ওষুধ কারো ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু নিয়ন্ত্রণে আসলেও আপনার ওষুধটা সারা জীবন খেয়ে যেতে হবে এবং কোনো ডাক্তারবাবুর অবজারভেশনে, সুপারভিশনে আপনার ওষুধটা গ্রহণ করতে হবে এবং কমে গেলেও কোন ওষুধটা কমাতে হবে বা বেড়ে গেলে কোন ওষুধটা বাড়াতে হবে, সেটা আপনার ফিজিশিয়ান বা ডাক্তারবাবুই সিলেক্ট করবেন। সুতরাং ওষুধ ডি ফর ডায়েট, ডি ফর ডিউটি, ডি ফর ড্রাগ। এইভাবে আপনার মেনে চললে অনেকাংশে আমরা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এবার আসছি ডায়াবেটিস হলে আমরা কিভাবে বাইরে থেকে কোনো টেস্ট না করে, অর্থাৎ কি কি লক্ষণ থেকে আমরা প্রাথমিক ধারণা করতে পারি যে ডায়াবেটিস হয়েছে বা হতে পারে। লক্ষণগুলোর ভিতর প্রথমে থাকবে এবং প্রথম যে কারণটা, বারবার মূত্রত্যাগ। এরপরে রয়েছে অতিরিক্ত দুর্বলতা, শরীরের স্বাভাবিক যে দুর্বলতা তার থেকে অতিরিক্ত রোগী বা যার হবে বা হয়েছে সে দুর্বল হয়ে পড়বে। খুব ঘন ঘন খিদে লাগা, এবং খিদে লাগলে একদম সহ্য করতে পারে না, গা হাত পা কাঁপতে থাকে আর কি। খিদে স্টেমলিং হতে থাকে, গা হাত পা কাঁপতে থাকে, তখন কিছু খেলে সুস্থ বোধ করে। যতই বেশি খাওয়া দাওয়া করুক না কেন ওজন কমে যায়। আরেকটা জিনিস হয়, মিষ্টি খাওয়ার প্রবণতা খুব বেড়ে যায়। এই লক্ষণগুলো থাকলে তখন একটা প্যাথোলজিক্যাল ল্যাবে গিয়ে টেস্ট করে আমরা কনফার্ম হতে পারি যে আদৌ ডায়াবেটিস হয়েছে কি না। বন্ধুরা, এবার চলুন সংক্ষেপে কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করি। ডায়াবেটিস নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে ওষুধটার কথা বলতে হয় সেটা হচ্ছে সিজিজিয়াম জ্যাম্বো। এই ওষুধটা খুবই কার্যকরী। এই ওষুধের লক্ষণ হচ্ছে, হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো রয়েছে বা যে হোমিওপ্যাথি বলে নয়, ডায়াবেটিস রোগীর কয়েকটা কমন লক্ষণ রয়েছে। প্রত্যেক ওষুধের ক্ষেত্রেই একই লক্ষণ থাকে, কিছু কিছু সামান্য হেরফের হয়। তো সিজিজিয়াম জ্যাম্বো ওষুধটা প্রয়োগ করতে গেলে এটা লক্ষণ থাকতে হবে, প্রচণ্ড পানির পিপাসা হয় আর ঘন ঘন প্রস্রাব হয়, কিন্তু শরীরের ওজন দিন দিন কমতে থাকে। এই লক্ষণের উপর সিজিজিয়াম জ্যাম্বো ওষুধটা প্রয়োগ করা যায়। বন্ধুরা, এরপরে ইনসুলিন নামে একটি ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে। আপনারা যারা ইনসুলিন কথাটার সঙ্গে জানেন বা পরিচিত, যে ইনসুলিনটা আমরা বাইরে থেকে প্রয়োগ করে শরীরে আমাদের উৎপন্ন করতে পারছে না প্যানক্রিয়াস থেকে ইনসুলিন, এই জন্য আমরা বাইরে থেকে ইনসুলিনটাকে পুশ করি, অর্থাৎ ইনজেকশনে ইনজেক্ট করে শরীরে দেই। কিন্তু হোমিওপ্যাথিতে যে ইনসুলিন নামে ওষুধটা রয়েছে, এটা যেমন অন্যান্য ওষুধ, শক্তিকৃত ওষুধ, সেরকম মুখে খাওয়ারই ওষুধ এটা। তো ইনসুলিনটা এটা কন্টিনিউ প্রয়োগ করে গেলে শরীরে শর্করার রক্তের শর্করার মাত্রা আস্তে আস্তে কমিয়ে আনতে সাহায্য করে। এরপরে যে ওষুধটা রয়েছে সেফালেন্ড্রা ইন্ডিকা। এই সেফালেন্ড্রা ইন্ডিকা বহুমূত্র বা ডায়াবেটিস রোগের একটি উৎকৃষ্ট ওষুধ। এই সেফালেন্ড্রা ইন্ডিকা এই ওষুধটাকে মোটামুটি এক প্রকার প্যাটেন্ট ওষুধের মতোই বলা চলে, অর্থাৎ ডায়াবেটিস হলে সে রোগীকে মোটামুটি লক্ষণের সঙ্গে মিলিয়ে অধিকাংশ ক্ষেত্রেই এই সেফালেন্ড্রা ইন্ডিকা ওষুধটি প্রয়োগ করা যায়। এরপরে রয়েছে বন্ধুরা ইউরেনিয়াম নাইট্রিকাম। ইউরেনিয়াম নাইট্রিকামের রোগীর লক্ষণগুলো সাধারণত থাকে প্রবল পিপাসা থাকে, সব কিছু প্রবল পিপাসা, প্রবল খিদা, তৎসঙ্গে যত বেশি খাক প্রবলভাবে শরীরের ওজন কমতে থাকে। এই প্রবলতা অর্থাৎ সব কিছুই মাত্রাধিক্য, এই লক্ষণের উপর প্রয়োগ করে ইউরেনিয়াম নাইট্রিকাম ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। ডায়াবেটিস হলে বন্ধুরা সাধারণত ঘন ঘন প্রস্রাব হয়, কিন্তু দেখবেন কোনো কোনো রোগীর ক্ষেত্রে রাত্রের দিকে
বেশি প্রস্রাবের প্রবণতা থাকে, অর্থাৎ রাত্রে বারবার উঠে মানে রোগীর প্রস্রাব করতে যেতে হয়। এই রাত্রে বারবার প্রস্রাব করাটা অন্য সব কারণের থেকে হতে পারে, কিন্তু যদি আপনার বহুমূত্র বা মধুমেহ থেকে বা ডায়াবেটিস থেকে এই সমস্যাটা দেখা যায় যে রোগীর বহুমূত্র রোগ বা ডায়াবেটিস রয়েছে এবং দিনের ভাগের থেকে রাত্রে ভাগে বেশি পরিমাণে প্রস্রাব হচ্ছে, আর তৎসঙ্গে প্রবল পিপাসা, প্রচণ্ড পিপাসা থাকে, মানে প্রায়শই রুগী পানি পান করতে চান এবং রুগীর লবণাক্ত খাবারের প্রতি ঝোঁক বেশি থাকে। এই ধরনের লক্ষণ দেখা দিলে সেই ক্ষেত্রে আমরা ন্যাট্রাম মিওর ওষুধটি প্রয়োগ করতে পারি। ন্যাট্রাম মিওর শক্তিকৃত অর্থাৎ পোটেন্টাইজ আপনার 30-200 1M প্রয়োজন অনুসারে প্রয়োগ করা যায়, বা পুরনো রোগ হলে আরও বেশি শক্তি প্রয়োগ করা যায়। এছাড়া আপনার বায়োকেমিক ফর্মেও এটা 3x 6x বা 12x, এটা আপনার হোমিওপ্যাথি কনসালট্যান্ট বা হোমিওপ্যাথি যে ফিজিশিয়ান রয়েছেন তিনি এটা নির্ধারণ করবেন। সর্বোপরি বন্ধুরা, যে কোনো পরিস্থিতিতে ডায়াবেটিস যদি ধরা পড়ে বা যদি আপনি ডায়াবেটিস দেখেন যে আপনার শরীরে আক্রমণ করেছে, সেটা যে কারণেই হোক, তাহলে সচেতন যে দিকগুলো রয়েছে, আমরা নিজের শরীরের প্যানক্রিয়াসকে প্রেশার ক্রিয়েট করে বেশি ইনসুলিন উৎপাদন করার ক্ষমতাটা আমাদের হাতে নেই, কিন্তু পারিপার্শ্বিক যে কাজগুলো রয়েছে, আমরা কার্বোহাইড্রেট খাবারগুলোকে একদম এড়িয়ে চলবো, শারীরিক পরিশ্রম করব, বা যেগুলো আমরা মানে নিয়ম নীতির ভিতর থাকবো, এই জিনিসগুলো কিন্তু আমাদের হাতে, অর্থাৎ যে জিনিসগুলো আমাদের হাতে রয়েছে সেই জিনিসগুলো আমরা কখনোই ভুলবো না। আরেকটা জিনিস, ডায়াবেটিস রুগীদের মানে যারা পেশেন্ট ডায়াবেটিস রয়েছেন তাদের কিন্তু মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে যায়। মানে মিষ্টি খাওয়ার প্রবণতা কেন বেড়ে যায়? তাদের গ্লুকোজ বা শর্করাটা দেখবেন কোষে যখন পৌঁছতে পারছে না তখন ওই যে একটা ঘাটতি রয়ে যাচ্ছে, সেই ঘাটতিটা পূরণ করার জন্য শরীর সবসময় চাচ্ছে যে আমার শরীরে আরও বেশি করে মিষ্টি জাতীয় খাবার, আরও বেশি করে গ্লুকোজ, আরও বেশি করে শর্করা জাতীয় খাবার আমার শরীরে আসুক, কারণ ওটা তো রক্ত রয়ে যাচ্ছে, আর রক্ত থেকে বিভিন্ন অর্গানে গিয়ে আমাদেরকে ক্ষতি করছে। যেখানে যাওয়ার কথা, অর্থাৎ আমাদের মাইটোকন্ড্রিয়া বা কোষে যাওয়ার কথা, ইনসুলিন যেটাকে নিয়ে যাবে, ইনসুলিন সেটা করতে পারছে না, ইনসুলিন কম। এই কারণে আমরা বাইরে থেকে ইনসুলিন প্রয়োগ করি, অথবা ওষুধ দিয়ে ইনসুলিনকে উদ্দীপক করে প্যানক্রিয়াসকে আমরা ইনসুলিনটাকে তৈরি করি। তো বন্ধুরা, ডায়াবেটিস হলে সবসময় মানে আপনি যতদিন পর্যন্ত আপনার ডাক্তারবাবু, আপনার ফিজিশিয়ান বলবেন, আপনি এলোপ্যাথ খান, হোমিওপ্যাথ খান, যেটাই খান, আপনার ডাক্তারবাবুর সুপারভিশনে থেকে এটা আপনি ওষুধটা কন্টিনিউ করবেন, এবং মাঝে মাঝে গ্লুকোমিটার দিয়ে বাড়িতে হোক বা কোনো প্যাথোলজিক্যাল ল্যাবে গিয়ে হোক ডায়াবেটিসটাকে মেজারমেন্ট করবেন এবং নিয়ম নীতির ভিতর থাকবেন। এভাবে থাকলে আপনি দীর্ঘ কাল যাবৎ সুস্থ জীবনযাপন করতে পারবেন। বন্ধুরা, আমি যে কথাটা সবসময় বলি যে এটা একটা টিউটোরিয়াল ভিডিও, এটা আপনাদের শিক্ষা, আপনাদের অ্যাওয়ারনেস, আপনাদের উৎসাহ বাড়ানোর জন্য। সুতরাং এই ভিডিওটা দেখে আপনারা কখনোই নিজেদের ওষুধ নিজেরা প্রয়োগ করবেন না, বিশেষ করে ডায়াবেটিসের ক্ষেত্রে তো নয়ই। এটা কিন্তু একটা সাইলেন্ট কিলার, নীরব ঘাতক ডায়াবেটিস। তো এটাকে কখনোই ইগনোর করবেন না। ডায়াবেটিস কমে গেছে বলে ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন তা নয়, আপনার ডাক্তারবাবু সুপারভিশনে থাকুন। উপরন্তু সব বিষয়ে, সব কিছুতে নিয়ন্ত্রিত জীবনযাপন করুন, সাবধানে থাকুন, আর দীর্ঘদিন যাবৎ সুস্থ থাকুন। সবার এই শুভকামনা করে আজকের এপিসোড এখানে শেষ করছি। বন্ধুরা, সবাই ভালো থাকুন।